কাজে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে বলছেন নির্বাচন আভ্যন্তরীণ বিষয়, তা তো নিশ্চয়ই, কিন্তু জাতিসংঘের ওই চিঠিতে নির্বাচন বন্ধ না হলেও নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করবার এবং সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টাটা সফল করতে চাইছে আওয়ামী লীগ, এবং সে কারণেই তারা নাছোড়বান্দা এক চিঠির পর আরেক চিঠি লিখছে। আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগের তরফে প্রশ্ন তোলা বন্ধ করবেন না বলেই আপাতত মনে হচ্ছে, তেমনি আওয়ামী লীগের মন্ত্রীরা নানা দিকে একের পর এক চিঠি লিখছেন। বিশেষ করে জাতিসংঘ সহ পশ্চিমের দেশগুলোতে তাদের চিঠির মূল বয়ান হচ্ছে এই যে আওয়ামী লীগের মতো বৃহত্তম এবং প্রবীণতম প্রাচীনতম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনটিতে সহযোগিতার হাত যাতে পশ্চিমের দেশগুলো এবং জাতিসংঘ প্রসারিত না করে, এই নির্বাচনকে যাতে প্রশ্নবিদ্ধ করা হয়, সেই বিষয়টি নিয়ে তারা বিভিন্ন জায়গায় চিঠি লিখছে। জাতিসংঘকে এরই মধ্যে তারা চিঠি দিয়েছে যে এমন একটা নির্বাচন, যে নির্বাচনে একটা বিরাট সংখ্যার মানুষ অংশ নিতে পারছে না, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণের স্বাধীনতা সরাসরি লঙ্ঘন করে নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়ার মাধ্যমে ভোটে অংশগ্রহণ থেকে বিরত রাখার মাধ্যমে যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে জাতিসংঘ অর্থ খরচ করছে কি করে, মানে জাতিসংঘ প্রকল্প নিয়ে এই যে একটা বিপুল পরিমাণ অর্থ খরচ করতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সহযোগিতার নামে, সে বিষয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রী, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, তিনি চিঠি লিখেছিলেন 23 বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের প্যাডে ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান কর্মকর্তা বাংলাদেশের স্টিফেন লিলারকে। সেই চিঠি কতটা প্রতিক্রিয়া ফেলবে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এর সময় সাংবাদিকরা প্রশ্ন তুললে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের এই চিঠিতে কোনো কাজ হবে না বলেই তিনি মনে করেন, কারণ নির্বাচন একটা আভ্যন্তরীণ বিষয়, আওয়ামী লীগ এর মাধ্যমে নির্বাচন ঠেকিয়ে দিতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন ঠেকিয়ে দিতে বলেনি, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চিঠি লিখছে এই স্বীকৃতিটুকু আদায়ের জন্যে যে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনটিতে একটি রাজনৈতিক দলকে, বৈধ রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তার নির্বাচনে অংশগ্রহণের পথ আইনিভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছে একটা নির্বাহী আদেশের মাধ্যমে, এবং কোনো সুনির্দিষ্ট সন্ত্রাসবাদের অভিযোগ না থাকার পরেও সন্ত্রাস বিরোধী আইনে এই নির্বাহী আদেশ দিয়ে তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেটা জাতিসংঘ প্রতিষ্ঠিত যে মানবাধিকার সনদের ওপর, যে সার্বজনীন মানবাধিকার আইনের ওপর, সেগুলোর চূড়ান্ত লঙ্ঘন, সরাসরি লঙ্ঘন। কাজেই জাতিসংঘের উচিত হবে না ওই নির্বাচনের পেছনে অর্থ ব্যয় করা। স্টিফেন লিলারকে, মানে ঢাকায় ওই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে লেখা চিঠিটির পরপরই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ঢাকা অফিসের তরফে সেই চিঠিটি নিউ ইয়র্কে পাঠাতে হয়েছে। মহিবুল হাসান চৌধুরী নিজে যে চিঠিটা লিখেছিলেন সেটাও কিন্তু তিনি জাতিসংঘ মহাসচিব সহ জাতিসংঘের কর্তা ব্যক্তিদের কাছে সিসি করেছিলেন, কিন্তু নিয়ম অনুযায়ী জাতিসংঘের এই ঢাকার আবাসিক প্রতিনিধিকেও চিঠিটি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পাঠাতে হয়েছে। জাতিসংঘ সদর দফতরের ভেতরে এখন আলোচনা চলছে যে নির্বাচনের আগে নভেম্বর মাসে তারা একটা অগ্রগামী দল পাঠিয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করতে পাঠাবে কিনা, যে সত্যি এমন একটা নির্বাচনে, যে ধরনের নির্বাচন আওয়ামী লীগ সেই চিঠিতেই লিখেছে তারা বিভিন্ন দেশে অনুৎসাহিত করেছে, নিরুৎসাহিত করেছে, সেরকম একটা নির্বাচন বাংলাদেশে তারা ঘটতে দেবে কিনা, বা বাংলাদেশে তারা ঘটতে দেবে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ই বটে, কিন্তু বাংলাদেশে তারা সেই নির্বাচনটিতে অর্থ খরচ করবে কিনা, কোনো রকম আর্থিক সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট থাকবে কিনা।
আওয়ামী লীগ কোনো ক্ষেত্রেই নির্বাচন ঠেকানোর কথা বলছে না এবং শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, রয়টার্সে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা, লাখ লাখ সমর্থক, তারা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে না পারলে তারা নির্বাচনে ভোট দিতে যাবে না এবং তাদের ম্যাস বয়কট, গণ বয়কটের ফলে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে এবং নির্বাচনী বৈধতা পাবে না, ইলেকটোরাল লেজিটিমেসি পাবে না। যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার। তিনি এএফপি কে বলেছেন এমন ভাবে আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করে লাখ লাখ ভোটারকে ভোটাধিকার বঞ্চিত করলে সেই ভোটের ফলে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে বিভক্তি শুধুমাত্র বাড়বে। তিনি এই বিভক্তি বারবার দায়ে ইউনূস সরকারকে দোষী করেছেন। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে নির্বাচনে অংশ নিতে তারা প্রস্তুত, কিন্তু তাদেরকে নির্বাচন থেকে প্রতিহত করা হচ্ছে, নির্বাচনে অংশ নিতে তাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ কখনো নির্বাচন বর্জনের দল না, আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং কখনোই অবৈধ পথে, নির্বাচন ছাড়া অন্য কোনো পথে আওয়ামী লীগ ক্ষমতায় যায় নাই। এটা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন ৯ বার আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কাজেই আওয়ামী লীগ, শেখ হাসিনা, আওয়ামী লীগের মন্ত্রীবৃন্দ পরিষ্কার করছেন তারা নির্বাচন ঠেকিয়ে দিতে চান না। তারা জানেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু তারা বিশ্বকে মনে করাতে চান যে নির্বাচনে অংশ না নেওয়া, নির্বাচন বর্জন করা একটা রাজনৈতিক দলের, আর নির্বাচনে অংশগ্রহণ থেকে তাকে নিষিদ্ধ করে রাখা একটি রাজনৈতিক, বৈধ রাজনৈতিক দলকে, তার লাখ লাখ কোটি কোটি নেতাকর্মী সমর্থককে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশের মাধ্যমে, সেটা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এবং বিশ্বে যারা গণতন্ত্রের বিষয়ে কথা বলেন, যারা এর রক্ষক হিসেবে ভূমিকা রাখেন, তাদের এ বিষয়ে মুখ খোলা উচিত। দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন বলছেন, তিনি, তার কাছে খবর আছে, তিনি জানেন যে ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কাছে চিঠি লিখবার পর, আওয়ামী লীগের প্যাডে সেই চিঠি যাবার পর নিউ ইয়র্কে সেই জাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে যোগাযোগ করতে হয়েছে। তিনি এটাও জানেন যে এর ফলে জাতিসংঘ থেকে তাদের কাছে নানা রকম প্রশ্ন আসবে এবং সেসব প্রশ্নের আবার তাদেরকে উত্তর দিতে হবে। আওয়ামী লীগ আসলে নাছোড়বান্দা থেকে এই কাজটাই করে যেতে চাইছে যে সরকারকে একদিকে ঝটিকা মিছিল, রাজনৈতিক কর্মসূচি দিয়ে যেমন ব্যতিব্যস্ত রাখা, তেমনি সরকারকে ক্রমাগতভাবে প্রশ্নের মুখোমুখি করা বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের কাছে, এবং আওয়ামী লীগ এমনকি সেই পক্ষগুলোকেও প্রশ্ন করছে যে যেই গণতন্ত্রের কথা, যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা দেশে দেশে আপনারা বলে বেড়ান, সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যখন বাংলাদেশে হচ্ছে না তখন কি করছেন? অন্যদিকে আওয়ামী লীগের জন্য একটা সুসময়ের একটা আলামত আওয়ামী লীগ ভেতরে ভেতরে টের পাচ্ছে, যখন ট্রাম্প সরকারের ভেতরে এই যে ডেমোক্র্যাট সরকারদের বা ঐতিহাসিকভাবে আমেরিকার সরকারগুলোর যে রেজিম চেঞ্জের, সরকার পরিবর্তনের যে রাজনীতি ছিল, সেটা থেকে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরকার ঘোষণা দিয়ে সরে আসছে, সেটাকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সরাসরি আওয়ামী লীগের তরফে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুন করে চাঙা হওয়ার একটা সুযোগ হিসেবে দেখছেন। এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, সেই মার্কো রুবিও ব্যাপক চীন বিরোধী লোক। ট্রাম্প তো বটেই, ট্রাম্প এবং মার্কো রুবিওর যে পররাষ্ট্রনীতি, তাতে কমিউনিস্ট চীনের সঙ্গে ইউনূসের মাখামাখি যে মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না, সেটা কিন্তু আবার পরিষ্কার হয়েছে সম্প্রতি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিয়োগে সেনেটে যে অধিবেশন হলো, সেই সংলাপের সময় সেখানে ক্রিস্টেনসেন, যিনি আসছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হয়ে, তিনি সরাসরি সেনেটের কাছে বলেছেন যে তার যে মূল দায়িত্বগুলো থাকবে বাংলাদেশে গিয়ে, তার মধ্যে একটি হবে কমিউনিস্ট চীনের সাথে, মানে ট্রাম্প যেভাবে উল্লেখ করেন চীনের কথা, কমিউনিস্ট চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক গড়ে উঠেছে সামরিক এবং বেসামরিক খাতে, সেটা থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে আনা এবং বাংলাদেশের জন্য সেই সম্পর্ক চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি কতটা ঝুঁকিপূর্ণ সেটা বোঝানো। তার মানে
ইউনূস সরকারের ওপর যে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার খুব সন্তুষ্ট নয়। তারা যে ইউনূস সরকারকে, যে সরকারকে তারাই শেখ হাসিনা সরকার ফেলে বসিয়েছে, সেই সরকারটিকে যে তারা তাদের খুব বিশ্বস্ত বা তাদের খুব ঘনিষ্ঠ বলে আর মনে করতে পারছে না, সেটা যখন পরিষ্কার, তখন আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আবার চিঠি লিখেছেন এই মার্কো রুবিওর কাছে, এবং তিনি মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে বলেছেন যে বাংলাদেশে একটা অবৈধ এবং অনেকগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণ বাদ দিয়ে একটা এক্সক্লুসিভ মানে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলকের বিপরীত ধারার একটা নির্বাচন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এই কথাটাও মনে করিয়েছেন যে জাতিসংঘ সনদ, সার্বজনীন মানবাধিকার সনদ সহ সকল আন্তর্জাতিক সনদে এটা পরিষ্কারভাবে লেখা আছে যে একমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক ইচ্ছা, সার্বভৌম ইচ্ছার প্রতিফলন ঘটে। এখন আওয়ামী লীগ বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হবে দ্রুত এই বিষয়ে প্রশ্ন করা এবং দ্রুত নিশ্চিত করা যে বাংলাদেশ পলিটিক্যাল পার্টিসিপেশন, রাজনৈতিকভাবে অংশগ্রহণের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করে। যেসব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে সেসব নিষিদ্ধ করবার আদেশ তুলে নেওয়া হয়। এবং আওয়ামী লীগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লিখেছে যে তারা এমন একটা সুনির্দিষ্ট সময়সীমায় এমন একটা ব্যবস্থা চায় যেই ব্যবস্থার মাধ্যমে দ্রুত বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব। তার মানে কি আওয়ামী লীগ এমন ইঙ্গিত দিল যে সরকারটাই পরিবর্তন করা, অন্তর্বর্তী সরকার সরিয়ে, যেই দাবি আওয়ামী লীগ করে আসছে যে ইউনূস সরকার সরিয়ে একটা নির্বাচনকালীন সরকার হতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, আওয়ামী লীগ সেই দাবিটাও খুব পরিষ্কার করেছে এই চিঠিতে। জাতিসংঘের জন্য জাতিসংঘকে প্রশ্নবিদ্ধ করার সুযোগও আবারও ছাড়ে নাই আওয়ামী লীগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে। সেখানে তারা বলছে যে এটাও নজর দেওয়া জরুরি যাতে জাতিসংঘ কিংবা জাতিসংঘের কোনো কর্মসূচি এ ধরনের একটা নির্বাচন, যেই নির্বাচনে সকলে অংশ নিতে পারছেন না, রাজনৈতিক দলগুলোকে নিষেধাজ্ঞার আওতায় নিষিদ্ধ করে রাখা হয়েছে, যেই নির্বাচন সরাসরি জাতিসংঘের সনদের লঙ্ঘন করছে, এমন নির্বাচনে যাতে জাতিসংঘের কোনো কর্মসূচি বা কোনো সংস্থা নিজেদেরকে সংশ্লিষ্ট না করে। এখন আমরা তো জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ব্যাপক প্রভাব জাতিসংঘের ওপরে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত এই যে জাতিসংঘ কোথায় কোথায় পয়সা খরচ করছে এবং কেন করছে, এবং জাতিসংঘ এই যে রাজনৈতিকভাবে বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করে, এই বিষয়গুলো নিয়ে ট্রাম্প প্রশাসন সরাসরি বিরক্তি প্রকাশ করেছে। ট্রাম্প প্রশাসন একে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অর্থের একটা অপচয় বলে মনে করে। এই সবগুলো বিষয় মাথায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছের চিঠিতে আওয়ামী লীগ এই বিষয়গুলো উল্লেখ করেছে। কাজেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে বলছেন নির্বাচন আভ্যন্তরীণ বিষয়, তা তো নিশ্চয়ই, কিন্তু জাতিসংঘের ওই চিঠিতে নির্বাচন বন্ধ না হলেও নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করবার এবং সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টাটা সফল করতে চাইছে আওয়ামী লীগ, এবং সে কারণেই তারা নাছোড়বান্দা এক চিঠির পর আরেক চিঠি লিখছে। বিশেষ করে সেই সময়ে যখন মনে রাখতে হবে ট্রাম্প প্রশাসনে প্রেসিডেন্ট ট্রাম্পের যে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, সেই তুলসী গ্যাবার্ড কিন্তু কয়েকদিন আগে ঘোষণা দিয়ে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে অন্য দেশের সরকার বদলের অর্থাৎ রেজিম চেঞ্জের নীতি থেকে সরে এসেছে। বাংলাদেশকে এই মার্কিন যুক্তরাষ্ট্র, এই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক, তারা রেজিম চেঞ্জ অপারেশনের সর্বশেষ উজ্জ্বল উদাহরণ হিসেবে, তাদের সাফল্যের উদাহরণ হিসেবে এক রকমের উপস্থাপন করে আসছিল বাইডেন প্রশাসনের আমলে। তাহলে এখন ট্রাম্প প্রশাসনের আমলে যখন একদিকে চীন বিরোধিতার তুঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, যখন তারা এই রেজিম চেঞ্জ অপারেশন থেকে সরে আসতে চায়, যখন তারা রাজনৈতিক পট পরিবর্তনের চেয়ে, যে মানে গণতন্ত্র ছড়ানোর নামে দেশে দেশে অস্থিরতা তৈরির চেয়ে রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা বৃদ্ধিকে অধিকতর গুরুত্ব দিচ্ছে, তখন আওয়ামী লীগের এসব চিঠি, বিশেষ করে আওয়ামী লীগের চিঠি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সম্ভবত অন্য অনেক সময়ের চেয়ে
তাৎপর্যপূর্ণ প্রভাব রাখতে সক্ষম। তৌহিদ হোসেনকে আরো নানা রকম উত্তর দিতে হবে নানা তরফ থেকে প্রশ্নে। তবে মার্কিন নতুন রাষ্ট্রদূত আসছেন, তিনি জেনে আসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লেখা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটা নির্বাচন অনুষ্ঠান আয়োজনের চেষ্টার বিরুদ্ধে। তো পুলিশ কি বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে, তারা নাকি ভেস্তে দিয়েছে সেই পরিকল্পনা যে 13 তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশপাশে 1 লক্ষ বেলুন ওড়ানো, যেসব বেলুনের গায়ে দলের লোগো, শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে। তো এই বেলুন ওড়ানোর কর্মসূচি সেটা এই 25 জনকে গ্রেফতার করেই ভেস্তে দেওয়াই গেল, সেটাই বা বলা যায় কি করে? সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানেই। সরকার বুঝতেই পারছে না যে কি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করেছে। 13ই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ঠিক কি ঘটনা ঘটতে যাচ্ছে, কিংবা আওয়ামী লীগ যে বলছে 10ই নভেম্বর থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি শুরু করবে, ঠিক কি ঘটিয়ে ফেলবে তারা, এই নিয়ে সরকারের ভেতরে আতঙ্ক যে চরমে উঠেছে তা সরকারের বিভিন্ন শীর্ষ ব্যক্তিদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়ে উঠছে। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবশ্য যে লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, কিন্তু সেই বৈঠকেই যা যা নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে ওই কোর কমিটির বৈঠকে, তার মধ্যে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যাতে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবে প্যানিক না হয়ে পড়ে এবং সাধারণ মানুষ যাতে প্যানিক না হয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এই যে প্যানিক, সেই প্যানিকটি আসলে সরকারের শীর্ষ ব্যক্তিদের ভেতরেও একরকমের সংক্রমিত হচ্ছে, কারণ পুলিশের এই প্যানিকের, পুলিশের এই আতঙ্কের, অপ্রস্তুত অবস্থার একটা বড় কারণ যে সেনাবাহিনীর 50% সদস্যকে এর আগের সপ্তাহের কোর কমিটির বৈঠকে, মানে এর আগের মঙ্গলবারের কোর কমিটির বৈঠকের পর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং বুধবারেই 50% সদস্য সেনাবাহিনীর যারা মোতায়েন ছিল তাদের 50% সদস্য সরে গেছে। এখন পুলিশ বলছে তারা কি করে আওয়ামী লীগের এত একটা বড় কর্মসূচির সময়ে, এবং যে সময়ে জামায়াতে ইসলামী সহ ইসলামিক দলগুলো বলছে তারাও নাকি রাজপথে নেমে আসবে, এবং বিএনপির এমপি প্রার্থীরা এবং এমপি প্রত্যাশীরা, মানে প্রার্থিতা প্রত্যাশী ব্যক্তিরা সারা ঢাকা শহর জুড়ে মিছিলের পর মিছিল করছেন, এমন সময়ে পুলিশের ওপরেই সব দায়িত্ব দিয়ে ফেলে 50% সেনা সদস্য কেন সরিয়ে নেওয়া হলো, এই সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত হলো কিনা আতঙ্কিত পুলিশ বাহিনী সে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্যানিক হওয়ার কিছু নাই, সেনাবাহিনী যেমন মোতায়েন ছিল তেমনই মোতায়েন থাকবে। তা তো নিশ্চয়ই, সেনাবাহিনী তো গত বুধবার থেকেই 50% কম সংখ্যায় মোতায়েন আছে, কাজেই ঠিক তেমনি মোতায়েন থাকবে এ কথাটুকু বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই নিয়ে আতঙ্কের কিছু নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথার ফাঁকি ঝুঁকি দিতে চেয়েছেন বটে যে সেনা তো মোতায়েন আছেই, এই নিয়ে আতঙ্কের কিছু নাই, কিন্তু সেনাবাহিনীর 50% যে সরে গেছে এ বিষয়ে পুলিশ বাহিনীর কোনো সন্দেহ নাই, কারণ সেই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এই চিঠি যে সেনা সদর দফতরে গিয়েছিল, বুধবার যখন সেনা সদর দফতর থেকে একটা সংবাদ সম্মেলন করা হয় তখন কিন্তু সে কথা জিজ্ঞেস করা হয়েছিল সেনা কর্মকর্তাকে, এবং সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন স্পষ্টতই বলেছিলেন যে তাদের কাছে এই সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়ে চিঠি চলে এসেছে, এবং তিনি বলে দিয়েছিলেন যে প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সে অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারণ আমার দেশ পত্রিকা তখন সেই খবর দিয়ে স্পষ্টতই বলেছিল যে মাঠ থেকে কেন 50% সদস্য সরিয়ে নেওয়া হচ্ছে, এবং তারা জানিয়েছিল যে সেনা সদর দফতর থেকেই কিন্তু এই অনুরোধ করা হয়েছে। আমি তো আপনাদের বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের বারবার অনুরোধ,
ইউনূস সরকারের ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা কিছুতেই এই অনির্দিষ্ট সময়ের জন্য এত সেনাবাহিনীকে বাইরে রেখে দিতে, ব্যারাকের বাইরে রেখে দিতে আর রাজি হচ্ছিলেন না, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা বিচারাচার শুরু হওয়ার পরে। এবং সেই অভিমান, হতাশা, ক্ষোভ এসব থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্য তারা সরিয়ে নিয়েছেন। আমার দেশ পত্রিকা স্পষ্টভাবে লিখেছে যে সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার দফতরে চিঠি দিয়েছিল সেনা সদর দফতর 5ই নভেম্বরেরও আগে। কাজেই এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কই সেনাবাহিনীর 50% তো কমে নাই, সেনাবাহিনী সম্পূর্ণতই মোতায়েন আছে। হ্যাঁ, 50% কমার পর যে 50% আছে সেটা মোতায়েন আছে, এবং সেই মোতায়েনের কথা বলে তিনি পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাকি বাহিনীগুলোকে এক রকমের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে আহ্বান জানাচ্ছেন। রোববার দিনের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের মূল বিষয় হয়ে উঠেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চাঙ্গা করা, তাদের মনোবল চাঙ্গা করা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বলা যে সব ঠিক আছে, নিজেরাও আতঙ্কিত হওয়া যাবে না, জনগণকেও আতঙ্কিত হতে দেওয়া যাবে না। কিন্তু আতঙ্কের কারণটা যে কি, মানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল তো প্রত্যেক দিন করছে, মানে গ্রেফতারের পর গ্রেফতার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পুলিশকে হাই অ্যালার্টে থাকতে বলেছেন, একেবারে কঠোর সতর্ক থাকতে বলেছেন, এবং বলেছেন সর্বোচ্চ পরিমাণে গ্রেফতার করতে। সর্বোচ্চ পরিমাণ গ্রেফতার পুলিশ চালিয়ে যাচ্ছে, কিন্তু ঝটিকা মিছিল ঢাকা সহ ঢাকার বাইরে সারা বাংলাদেশের কোথাও বন্ধ হচ্ছে না। লকডাউন কর্মসূচির দিন মানে 13 তারিখ আওয়ামী লীগ ঠিক কি করে ফেলবে, ওটা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু করে কোথাও গেলে সেভাবে স্পষ্টভাবে বোঝা যায় না। তারা শুধু বলছে যে যেখানে আছেন সেখান থেকে আপনাদেরকে একজনে বা 1000 জনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে হবে যে একটা ক্যাঙ্গারু কোর্টে, একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হতে যাচ্ছে, এর প্রতিবাদ জানাতে হবে। এবং 10 তারিখ থেকেই নাকি আওয়ামী লীগ এই তাদের কর্মসূচি আরো জোরদার করবে। এখন পুলিশ রোববার দিনেও ঘোষণা দিয়েছে যে তারা নাকি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগের বের করে ফেলেছে। 25 জন নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে একদিনে, এবং তারা বিরাট পরিকল্পনা বের করেছে, ফাঁস করে দিয়েছে। এবং বিভিন্ন সংবাদ মাধ্যম দেখলাম আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা ফাঁস এরকম একটা সংবাদ শিরোনামও করছে। সেই সংবাদের ভেতরে ঢুকলে জানা যায় যে আসলে আওয়ামী লীগ 1 লক্ষ বেলুন ওড়ানোর একটা কর্মসূচির পরিকল্পনা করছিল। যারা গ্রেফতার হয়েছেন, যেই 25 জন, যাদের আবার ছবি এখন সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে গ্রেফতারকৃতদের ছবিগুলো ব্লার করে দেওয়া হচ্ছে। সম্ভবত সরকার এই এফেক্টও টের পাচ্ছেন যে এত হামলা মামলার পরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, মানে এমনকি শহীদ রাসেল স্মৃতি পরিষদের কর্মীরাও দেখা যাচ্ছে মাঠে নেমে এসেছেন। এই যে নারী সংগঠনের কর্মী, শ্রমিক সংগঠনের কর্মী, যুব সংগঠনের কর্মী, সবাই মাঠে, নারী পুরুষ সকলে মাঠে। এই অবস্থায় পুলিশ বোধহয় এমন একটা এফেক্টও টের পাচ্ছেন বা মনে করছেন যে যাদের ছবি ছাপা হচ্ছে গ্রেফতার হওয়ার পরে, তাদের হয়তোবা এক ধরনের প্রভাব পড়ছে, বীরের প্রভাব পড়ছে, যেই বিরচিত প্রভাবের ফলে অন্য নেতাকর্মীরা আগ্রহী হয়ে পড়ছেন আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হতে। সে কারণেই সম্ভবত পুলিশ ওই ছবিগুলোকে এখন আবছা করে দেওয়া শুরু করেছে। তো পুলিশ কি বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে, তারা ফাঁস করে দিয়েছে, তারা নাকি ভেস্তে দিয়েছে সেই পরিকল্পনা যে 13 তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশপাশে 1 লক্ষ বেলুন ওড়ানো, যেসব বেলুনের গায়ে দলের লোগো, শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে। তো এই বেলুন ওড়ানোর কর্মসূচি, সেটা এই 25 জনকে গ্রেফতার করেই ভেস্তে দেওয়াই গেল, সেটাই বা বলা যায় কি করে? সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানেই। সরকার বুঝতেই পারছে না যে কি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করেছে। আর আমি তো আপনাদেরকে বলেছি যে আমার দেশ পত্রিকা সুস্পষ্টভাবে লিখেছে যে নিরাপত্তা সূত্র, গোয়েন্দা সূত্র নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বলছে, সরকারকে বলেছে যে আওয়ামী লীগ লক্ষাধিক
লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে চায় 13 তারিখ, এবং সেজন্য মহাসড়কগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কে কোথায় সমাগম ঘটাবেন সেজন্য বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এবং ভারতে পলাতক শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ভারতে পলাতক শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা এবং সেনা কর্মকর্তারা মিলে এই লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাতে কাজ করছেন। কাজে সরকার লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর বিষয়টি ভেস্তে দেওয়ার জন্য গ্রেফতার চালাচ্ছে, আর গ্রেফতার করার পরে জানতে পারছে এই নেতাকর্মীরা বেলুন ওড়াবেন বলে ভাবছিলেন, এবং তখন পুলিশকে সেটাকে বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তারা গ্রেফতারের মাধ্যমে, সেটা বলে সংবাদ মাধ্যমে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে প্রচার করতে হচ্ছে। কিন্তু এসবে আতঙ্ক কাটছে না, আর এই আতঙ্কটাই এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে সরকারের ভেতরে এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে এই আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে। দেখেন, যেই চিঠিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যেই সভা থেকে চিঠিটা পাঠিয়ে সেনা সদর দপ্তরের চিঠির জবাবে 50% সেনা সদস্য সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সেই সভায় ওই চিঠিতে লেখা হয়েছিল, আমার দেশে লিখছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে লেখা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই অবস্থায় সেনাবাহিনী 50% সদস্য সরিয়ে নিতে পারে। তাদের যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাবে সে কথা বলা হয়েছিল। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, পুলিশ বাহিনী বিশেষভাবে প্রশ্ন করছে যে তাদেরকে একরকমের অনিরাপত্তার মধ্যে ঠেলে দিয়ে এমন একটা ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর সময়ে, যখন জানা কথা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যাবে, আওয়ামী লীগ মাঠে তার উপস্থিতি জোরদার করবে, কারণ আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ ঠিক হবে এবং রায় ঘোষণা হয়ে যেতে পারে যে কোনো সময়। সে সময় কোন হিসাবে, কোন বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সেনা সদস্যদেরকে 50% সরিয়ে নিয়ে পুলিশ বাহিনীর ওপর এমন একটা ঘটনা সামাল দেওয়ার পুরো চাপটা প্রয়োগের সিদ্ধান্ত নিল এবং পুলিশ বাহিনীকে অনিরাপদ করে দিল, এই প্রশ্নগুলো করছে পুলিশ বাহিনী। আর এর মধ্যে তো এমন খবর বেরিয়ে এসেছেই যে সরকার পরিকল্পনা করছে অবস্থায় যে পুলিশ বাহিনীর সঙ্গে পুলিশের ইউনিফর্ম পরিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রশিক্ষিত সশস্ত্র বাহিনীও নেমে পড়তে পারেন মাঠে। এমন দলিল ভারতীয় সংবাদ মাধ্যম anynews.in দাবি করছে তাদের কাছে পৌঁছেছে পুলিশের বিস্তারিত পরিকল্পনার সেই দলিলও। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শীর্ষ জেনারেলদের সর্বশেষ বৈঠকেও তারা এই সিদ্ধান্তে অটল আছেন যে এমন পরিস্থিতিতে, রাজনৈতিকভাবে এমন স্পর্শকাতর পরিস্থিতিতে সেনাবাহিনী কিছুতেই পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে চায় না এবং এই রাজনৈতিক পক্ষগুলোর মধ্যকার এমন একটা হামলা, পাল্টা হামলার আশঙ্কার মধ্যে তারা রাজপথে থাকতে চায় না এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেনাবাহিনী হয়তো আর কখনোই 100% যতজন মাঠে ছিল, মানে 30,000 সৈন্য মাঠে ছিলেন প্রত্যেক শিফটে, সেই 30,000 সৈন্য সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আর কখনোই নিয়োজিত হতে বাইরে বেরিয়ে আসবেন না। আর পুলিশ বাহিনী বলছে যে এমন পরিস্থিতিতে তাদের কি অত্যন্ত সক্রিয় হওয়া ঠিক হবে, আর আওয়ামী লীগের ভেতর থেকেও পুলিশ বাহিনীকে এসব কথা বলে নাকি উদ্বুদ্ধ করা হচ্ছে যে পুলিশের ওপর যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, যে ধরনের হত্যার ঘটনা ঘটেছে, সেসব হত্যার কোনো বিচার তো এই বর্তমান সরকার করেই নাই। পুলিশ হত্যার জন্য দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে 2024 জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণকারীদের। এই অবস্থায় আওয়ামী লীগের ভেতর থেকে পুলিশের বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই পুলিশ বাহিনী যে সরকারের জন্য সক্রিয় হয়ে আওয়ামী লীগ দমনে সর্বশক্তি নিয়োগ করার জন্য নামছে পথে, সেটা পুলিশের ভবিষ্যতের জন্যও মঙ্গলজনক হচ্ছে কিনা। এবং পুলিশ দেখছে তাদেরকে 2024 আগস্টের পর থেকে
নানা সমালোচনা সত্ত্বেও মূলত প্রোটেকশন দিয়ে এসেছিল, সুরক্ষা দিয়ে এসেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে যে হাত ওঠেনি তার একটা বড় কারণ যে ছিল সেনাবাহিনীর উপস্থিতি। সেই উপস্থিতিটিও কমিয়ে নেওয়ার মাধ্যমে সরকার তাদেরকে এক রকমের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে কিনা পুলিশ এখন সেই প্রশ্নও করছে। সরকারের বিভিন্ন স্তরে আতঙ্ক এই পারস্পরিক অবিশ্বাসের কারণে আরো বেড়েছে। সরকার আতঙ্কিত, পুলিশ আতঙ্কিত, আর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনগণ যাতে প্যানিক না হয় সে বিষয়টি দেখে রাখতে। জনগণ আওয়ামী লীগের বেলুন ওড়ানো কর্মসূচি নিয়ে প্যানিক কিনা, আতঙ্কিত কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও সরকার যে ব্যাপক আতঙ্কিত তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন, এগুলো থেকে শেষ পর্যন্ত কোনো ফল আসেনি। জেনারেলদের ভেতরে এই আলোচনাগুলো তীব্রভাবে হচ্ছে এবং তাদের একমাত্র মতামত হচ্ছে আর কোনোভাবে রাজনৈতিক কোনো রকম সংশ্লিষ্টতায় জড়িত হওয়া যাবে না, মানে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া যাবে না। বাইরে যে প্রচুর অস্ত্র আছে সেটা সেনাবাহিনীর আরেকটা ভয়। সেনাবাহিনী নিজেই নিজেকে প্রশ্ন করছে যে এই 14 মাস 15 মাসের অভিযানে আসলে সেনাবাহিনী তো যথেষ্ট অস্ত্র উদ্ধার করতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা, গ্রেফতারি পরোয়ানা, হাজিরা এসব নিয়ে জেরবার সেনাবাহিনীর ভেতরে জেনারেলদের চাপে ওয়াকারুজ্জামানকে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাইরে রাজপথে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের 50%কে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হলেও জেনারেলদের সঙ্গে ওয়াকারুজ্জামানের দূরত্বটা কমছে না। জেনারেলদের সঙ্গে ওয়াকারুজ্জামানের দূরত্বটা কমাতে এবং সেনাবাহিনীর জেনারেলেরা কি ভাবছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আসলে এখন কি করা উচিত, সেনাবাহিনীর কি করা উচিত সামগ্রিকভাবে, এসব নিয়ে আলাপের একটা উদ্যোগ হিসেবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শুক্রবার দিন জেনারেলদেরকে এক ভার্চুয়াল বৈঠকে ডেকেছিলেন বলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সূত্র থেকে খবর আসছে। এবং সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে জেনারেলেরা একেবারে পরিষ্কারভাবে ঐকমত্যের সুরে এ কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন যে তার উপর সরকারের যতই চাপ থাকুক না কেন এই মুহূর্তেই আবার পূর্ণ শক্তি নিয়ে সেনাবাহিনীর মাঠে ফেরবার কোনো সুযোগ নেই এবং শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনীর উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন, পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা। কারণ সেনাবাহিনীর জেনারেলরা এখন কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষকে বিশ্বাস করতে পারছেন না। বিশেষ করে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর যে ভূমিকা, আগস্টের 3 তারিখ থেকে ঘোষণা দিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আন্দোলনের পক্ষে থাকার যে ঘোষণা তারা দিলেন, এরপরেও ইউনূস সরকার, যে সরকারকে সেনা সদর দফতরে ডেকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গঠন করে দেওয়া হলো সেনাবাহিনীর উদ্যোগে, সেই সরকার কিংবা যে রাজনৈতিক দলগুলোকে সেনাবাহিনী তখন ডেকে আনলো শেখ হাসিনা চলে যাবার পর রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার হতে, একটি রাজনৈতিক পক্ষ যখন সেনাবাহিনীর পক্ষে বা সেনাবাহিনীর জেনারেলদের পক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, হাতকড়া পরিয়ে আদালতে হাজিরা দেওয়ানো হচ্ছে, তাদের পক্ষে দাঁড়ান নাই, বরং রাজনৈতিক পক্ষগুলো সেনাবাহিনীকে তাদের এক রকমের শত্রুতে পরিণত করেছেন। প্রকাশ্যে, রাজপথে, টক শোতে সর্বত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনা নেতৃত্বকে সন্দেহের চোখে দেখা, সে বিষয়ে বক্তব্য রাখা, অপমানজনক মন্তব্য করা এক রকমের প্রথা হয়ে দাঁড়িয়েছে। তখন সেনাবাহিনীর জেনারেলদের একমাত্র অবস্থান এবং ঐক্যবদ্ধ অবস্থান হচ্ছে এই সময়ে রাজনৈতিক বিভক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে তখন সেনাবাহিনীর এতে সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না। কারণ এই নির্বাচনটিতে যদি সকল পক্ষ অংশ না নেয়, মানে পরিষ্কার আওয়ামী লীগ অংশ না নেয়, জাতীয় পার্টি অংশ না নেয়, এই আওয়ামী লীগ বিহীন নির্বাচনটি যে বিরাট রাজনৈতিক বিভক্তি তৈরি করবে
বাংলাদেশের রাজনীতিতে সেই নির্বাচনকে উৎসাহিত করা, সেই নির্বাচনের কার্যক্রমে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট হওয়াও সেনাবাহিনীকে একটা রাজনৈতিক রং দেবে এবং সেনাবাহিনীর এই জায়গা থেকে সরে আসা উচিত। রাজনৈতিক রং যে সেনাবাহিনীর জন্য কি ধরনের বিপদ সৃষ্টি করতে পারে সেই আলাপটা সেনাবাহিনীর ভিতরে বিশেষ করে শীর্ষ জেনারেলদের মধ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না। কারণ 2024 জুলাই আগস্ট আন্দোলনের সময় ধরুন ডিজিএফআই এর যিনি চিফ ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার হামিদুল হক, মেজর জেনারেল হামিদুল হক, তার সঙ্গে তখন জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি অভ্যুত্থানের সঙ্গে ঘনিষ্ঠ বাংলাদেশের শীর্ষ দৈনিকগুলোর একটি বণিক বার্তা কিন্তু এই আগস্ট মাসেও বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরেছে যে মেজর জেনারেল হামিদুল হককে এমনকি সরকার গঠনের পর রাষ্ট্র পুনর্গঠনের অংশীদার হতেও আহ্বান জানিয়েছিলেন উপদেষ্টাদের একজন। মানে তিনি এতটা ঘনিষ্ঠভাবে আন্দোলনের সময় সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখার বিষয়ে কাজ করছিলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিলেন। এরপর যখন সরকার গঠন করে দিলেন তখনও সরকারের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু সেই হামিদুল হককেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং হামিদুল হককে প্রথমে তো আগস্ট মাসে একরকম ছুটিতে পাঠানো হলো, সেপ্টেম্বরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো এবং তারপর শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানাও জারি হলো হামিদুল হকের বিরুদ্ধে। এবং সেই জামায়াতে ইসলামীর সঙ্গে 2024 জুলাই আগস্ট আন্দোলনে অতি ঘনিষ্ঠ যোগাযোগ রাখা ওই সেনা কর্মকর্তাকেও শেষ পর্যন্ত এখন পালিয়ে ভারতে চলে যেতে হয়েছে। সেনাবাহিনীর ভেতরকার জেনারেলেরা এই যে রাজনৈতিক দলগুলোর দ্বারা ব্যবহৃত হওয়ার অবসান চাইছেন। এখন তারা প্রশ্ন করছেন যে সেনাবাহিনী 14 মাস 15 মাস রাজপথে থেকেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কিন্তু থেকে তারা দেশের আইন শৃঙ্খলায় কি এমন পরিবর্তন আনতে পেরেছেন? মানে যে প্রশ্ন আপনার আমার, সেই প্রশ্ন জেনারেলেরা নিজেদেরকেও করছেন যে তারা কি বিভক্তি কমাতে পেরেছেন, তারা কি অশান্তি কমাতে পেরেছেন, কোন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা হয়তো তারা না থাকলে আরো ভয়াবহ হতো, কিন্তু তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনারও সুযোগ পান নাই এমন একটা বিভক্ত পরিস্থিতিতে। তাহলে সেই অবস্থায় রাজপথে তারা থেকে কেন ইউনূস সরকারের হাতকে শক্তিশালী করবেন এবং একটা রাজনৈতিক পক্ষ নেবেন, যেই পক্ষ নিলে আরেকটি পক্ষ কে একেবারে নিষিদ্ধ করে রাখা হয়েছে, বঞ্চিত করে রাখা হয়েছে। এর মধ্যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফাইজুর রহমান, যিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কিন্তু এই আমলে, মানে প্রথমে হামিদুল হককে সরিয়ে আগস্ট মাসে ডিজিএফআই এর মহাপরিচালক করা হলো। এই সরকার এবং এই সরকারের সময়ের সক্রিয় সকল রাজনৈতিক পক্ষের অনুমোদনে একরকমের সমর্থনে, মানে সেনা নেতৃত্বে পরিবর্তন আনার নমুনা হিসেবে যে ধরনের বড় বড় পদগুলোতে রদবদল হলো, ওই যে অনেককে হামিদুল হকের মতো বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এই ডিজিএফআই চিফ হয়েছিলেন প্রথমে, এখন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল সেই ফাইজুর রহমান তারপর কিন্তু অক্টোবর মাসে একটা প্রমোশনও পেলেন, তিনি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হলেন এবং তারপর কিউএমজি পদে আসলেন। এই কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান পরিষ্কার করে এই ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে সকল দল সংশ্লিষ্ট না হলে, সকলের অংশগ্রহণ ব্যতি রেখে এই নির্বাচনে অংশগ্রহণ আবারও একটা রাজনৈতিক এঙ্গেজমেন্টে, পলিটিক্যাল এঙ্গেজমেন্টে পরিণত হবে সেনাবাহিনীর জন্য আবারও একটা পক্ষ নেওয়ায় পরিণত হবে। 2024 জুলাই আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর জেনারেলেরা যেটাকে ছাত্র জনতার পক্ষ অবলম্বন হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন এবং যার স্বীকৃতি পেতে চেয়েছিলেন, এখন তারা বুঝতে পেরেছেন সেই স্বীকৃতি তাদের মিলবে না এবং ছাত্র জনতার আন্দোলনে যে তারা পক্ষাবলম্বন করেছিলেন, সরকারের বিরুদ্ধে একরকমের বিদ্রোহ করে, অভ্যুত্থান করে, সরকারের নির্দেশনা মানবেন না সিদ্ধান্ত নিয়ে, সেটাও একটা রাজনৈতিক পক্ষাবলম্বনে পর্যবসিত হয়েছে। সেনাবাহিনীর ভেতরে এই যে যারা গ্রেফতারি পরোয়ানা শিকার হয়েছেন এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যেই জেনারেলেরা ডিজিএফআই এর বিভিন্ন সময়ের চিফ ছিলেন যারা, কিংবা আরো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তারা
অনেকেই কিন্তু এমনকি 2024-এর জুলাই আগস্টের পরেও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করেছেন। বণিক বার্তারই আরেকটা খবর বলি, এবছরেরই অক্টোবরে তারা খবর ছেড়েছে যে এই ডিজিএফআই এর হামিদুল হক, তাকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিন্তু ডিজিএফআই এর হামিদুল হক সহ ডিজিএফআই এর আরো কয়েকজন চিফ, সাইফুল হক, আহমেদ শামস তাবরেজ, তারা কিন্তু গোলাম আজম পুত্র জেনারেল আব্দুল্লাহ আমান আজমি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন, কিন্তু এগুলোর ফলও কোনো ভালো হয় নাই। মানে হামিদুল হককে রাজসাক্ষী হওয়ার দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি যে অভিযুক্ত নন, তিনি যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে বলে এসেছেন বরাবর যে আব্দুল্লাহ আমান আজমিকে যাতে তার বন্দি দশা থেকে মুক্তি দেওয়া হয় সেজন্য তিনি উঁচু পর্যায়ে আলাপ করছেন, যোগাযোগ করছেন, গুম কমিশনকে যে বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন তারা, সেটা এই বিভিন্ন জেনারেলদের ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আব্দুল্লাহ আমান আজমি নিজে কিন্তু এটা স্বীকার করেছেন যে ডিজিএফআই এর কয়েকজন চিফ, কয়েকজন জেনারেল তার সঙ্গেও যোগাযোগ করেছিলেন, তারা যে তার মুক্তি চেয়েছিলেন এ কথা বলবার জন্য। এমনকি হামিদুল হক এই কথাও নাকি বলেছেন, বণিক বার্তা লিখছে যে তিনি এবং তার স্ত্রী হজে গিয়েও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির জন্য দোয়া করেছিলেন। কিন্তু এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন, এগুলো থেকে শেষ পর্যন্ত কোনো ফল আসেনি। জেনারেলদের ভেতরে এই আলোচনাগুলো তীব্রভাবে হচ্ছে এবং তাদের একমাত্র মতামত হচ্ছে আর কোনোভাবে রাজনৈতিক কোনো রকম সংশ্লিষ্টতায় জড়িত হওয়া যাবে না, মানে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া যাবে না। বাইরে যে প্রচুর অস্ত্র আছে সেটা সেনাবাহিনীর আরেকটা ভয়। সেনাবাহিনী নিজেই নিজেকে প্রশ্ন করছে যে এই 14 মাস 15 মাসের অভিযানে আসলে সেনাবাহিনী তো যথেষ্ট অস্ত্র উদ্ধার করতে পারেনি, বরং সাম্প্রতিক সময়ে বিমানবন্দর স্টেশন থেকে বনলতা এক্সপ্রেসে এক ট্রলি ব্যাগ ভর্তি যে অস্ত্র উদ্ধার হলো, সেনাবাহিনী বোঝে যে সেই অস্ত্র একটা মাত্র চালান না, আরো অনেক চালান আসছে। আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে থানার পর থানা লুট করে, কারাগার লুট করে, পুলিশ ফাঁড়ি লুট করে, গণভবন লুট করে যে অস্ত্র ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে, সেই অস্ত্র উদ্ধারেও সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা রাখতে পারে নাই। তাহলে এই যে এখন গোয়েন্দা সূত্রগুলোর যে খবর যে নির্বাচনের আগে আওয়ামী লীগ মাঠে সক্রিয় হলে, এমনকি 13ই নভেম্বর মাঠে সক্রিয় হলে সরকারের পক্ষভুক্ত কোনো বাহিনী হয়তো রাজপথে নেমে আসতে পারে, হয়তো এমন এমন গোষ্ঠীগুলো, কারণ অনেক অনেক জঙ্গি মুক্তি পেয়েছেন, জঙ্গিবাদের দায়ে অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, শীর্ষ জঙ্গি সংগঠনের নেতারা বেরিয়ে এসেছেন জামিন পেয়ে, অনেককে কারাগার ভেঙে বের করে নিয়ে আসা হয়েছে, তারা তো কোথাও না কোথাও সংগঠিত হচ্ছেন। কাজেই সেনা কর্মকর্তারা প্রশ্ন করছেন এই ভয়াবহ সশস্ত্র অবস্থায় সেনাবাহিনী বাইরে থাকলে সেনাবাহিনীকে আসলে আরো প্রশ্নবিদ্ধ করবার এবং পরবর্তীতে আরো বেশি মামলা এবং অভিযোগের সুযোগ করে দেওয়া হবে সেনাবাহিনীর বিষয়ে, এবং সেনাবাহিনী এক্ষেত্রে কি করতে পারে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। তখন প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার, যাকেও শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক বেছে নিয়োগ দেওয়া হয়েছে, জেনারেল কামরুল হাসান, যার সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেই ফেব্রুয়ারি থেকে ডক্টর ইউনুস কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যাকে সেনাপ্রধান বানিয়ে দিতে পারলে স্বস্তি বোধ করেন, সেই জেনারেল কামরুল হাসান এই ভার্চুয়াল বৈঠকে মানে প্রধান উপদেষ্টার পিএসও তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি মনে করেন একটা অপারেশন ক্লিন হার্ট 2 পরিচালনা করা উচিত এখন সেনাবাহিনীর এই অবৈধ অস্ত্র উদ্ধারে। মানে বিএনপি আমলে 3-3.5 মাসের যেই সেনা অভিযানের পর সেনাবাহিনীকে রীতিমতো ইনডেমনিটি, দায় মুক্তি দিতে হয়েছিল, কারণ 70-80 জন সেনা হেফাজতে মারা গিয়েছিলেন আর 12,500 ব্যক্তিকে তারা গ্রেফতার করে নিয়ে গিয়েছিলেন, এবং সেই অভিযানের আদলে একটা অভিযান পরিচালনার প্রস্তাব দিয়েছেন পিএসও কামরুল হাসান, প্রিন্সিপাল স্টাফ অফিসার। এখন কামরুল হাসানের এই প্রস্তাবের জবাবে জেনারেলরা যে একমত হতে পেরেছেন তা নয়, যদিও জেনারেল কামরুল হাসান বলছেন যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না, কিন্তু অনেকেরই সন্দেহ যে এই অপারেশন ক্লিন হার্টের নামে সেনাবাহিনীর একটি পক্ষ হয়তো বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতারে
একটা জোর ভূমিকা রাখতে চাইছেন এমন একটা প্রচারণা থাকায় এক্ষেত্রেও সেনাবাহিনীর জেনারেলদের কারো কারো আপত্তি আছে। কারণ চাঁদাবাজ, যারা চাঁদাবাজি করছেন, যারা গুন্ডামি করছেন, মাস্তানি করছেন, অস্ত্রবাজি করছেন, তাদেরকে গ্রেফতার করে ফেলা দরকার এই নির্বাচনের আগে। সেটা উপদেষ্টাদের ভেতরে যেমন একটা প্রচলিত আলাপ আছে, একটা জোর দাবি আছে, তেমন জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কিন্তু এরকম একটা দাবি আছে। যেমন ধরুন চট্টগ্রামে বিএনপির যেই এমপি পদপ্রার্থীর জনসংযোগের সময় অস্ত্র চালনায় গুলিবিদ্ধ হয়ে একজন শীর্ষ সন্ত্রাসী সারোয়ার মারা গেলেন, সেখানে কিন্তু প্রায় 50 জন অস্ত্রধারী ওই গণসংযোগে গিয়ে গুলি চালিয়েছে এবং এদের অনেকের হাতে AK-47 ছিল বলে কিন্তু খবর বেরিয়ে এসেছে। এই অবস্থায় সেনাবাহিনীর ভেতরে জেনারেলেরা এরকম একটা রাজনৈতিক স্পর্শকাতর সময়ে এমন কোনো অভিযান পরিচালনায় সেনাবাহিনীর যাওয়া উচিত কিনা সে বিষয়েও একমত হতে পারেনি। কারণ সেনাবাহিনীর এর মধ্যেই প্রশ্ন উঠেছে, জেনারেলরা বারবার প্রশ্ন করছেন যে ইউনূস সরকারের আমলে, ইউনূস সরকারের নির্দেশনায় তারা গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে জায়গায় যে গুলি চালনা করেছেন সে খবর, সেই প্রশ্নের মুখোমুখি তাদেরকে এরই মধ্যে হতে হচ্ছে। উপদেষ্টা আদিলুর রহমানের মানবাধিকার সংগঠন অধিকার, তারা হিসাব দিয়েছে ইউনূস সরকারের 14 মাসে 40 জন মারা গেছেন বিচার বহির্ভূত হত্যায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, এবং তার মধ্যে 19 জন গুলিবিদ্ধ হয়েছে। 2024-এর আগস্টের পর থেকে পুলিশের গুলি ছোড়ার কোনো অধিকার নাই এবং অনুমোদন নাই, পুলিশের কাছে অস্ত্র নাই, তাহলে গুলি ছুড়ল কে? পরিষ্কারভাবে সেই প্রশ্ন রবনীতা চৌধুরীর বয়ানে যেমন আমি তুলেছি, এখন দেখছি যে বিবিসি বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেই প্রশ্ন তুলছে। তার মানে এই প্রশ্নের উত্তর আদালতেও একটা সময় দিতে হতে পারে সেনাবাহিনীকে, সেই ভয়ও আছে সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে। সেনাবাহিনীর জেনারেলদের পরিষ্কার সিদ্ধান্ত, ওয়াকারুজ্জামানকে এমন রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী বাইরে গিয়ে কোনো পক্ষের হয়ে আর লড়াই করতে রাজি না, কোনো পক্ষের হয়ে অন্য পক্ষকে দমন করতে রাজি না, এবং সেনাবাহিনীর জন্য কোনোভাবেই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন ছাড়া অন্য কোনো আয়োজনে সর্বশক্তি নিয়ে, পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে নির্বাচনে প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না। 50% ব্যারাকে ফিরিয়ে এনে সেনা কর্মকর্তারা খুশি, তারা বাকি 50%কেও পারলে এখনই ফিরিয়ে